ফের বিশৃঙ্খলার চেষ্টায় স্বাধীনতা বিরোধী গুপ্ত বাহিনী দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর উপহার। আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়। দেশবাসীকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছে সরকার। ইমানের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় হেফাজত আমিরের দোয়া চাইলেন তারেক রহমান। অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমি হুজুরের কাছে দোয়া চাইছি যাতে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব যাতে আমি ইমানের সাথে পালন করতে পারি আমার শেষ দিন পর্যন্ত। মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন সরকার প্রধান। জ্বালানির উৎস বাড়ানোর তাগিদ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়ন ফর্ম সংগ্রহ বিএনপির। 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনী প্রস্তুতি কমিশনের। হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা। দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধানের আশা ত্রিবেদীর। ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস। জুলাই আন্দোলন দমনে ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। হাসিনার অনুমতিতে ধাপে ধাপে করা হয় বন্ধ। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে বিদেশ যাত্রার চেষ্টা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার খলনায়ক ডন। কারাগারে পাঠালেন আদালত। এবং 200 কোটি টাকার বেশি ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে 42 প্রতিষ্ঠান। অর্থ ফেরাতে 38 ব্যাংকের সঙ্গে গভর্নরের বৈঠক। সহায়তা নেওয়া হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে। দেশে ফের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী গুপ্ত বাহিনী। জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে বিএনপির সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর উপহার তুলে দিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান। বলেছেন মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। বিভ্রান্তি ছড়িয়ে যারা জনগণের ক্ষতি করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর নানা কর্মসূচিতে অংশগ্রহণের পর সন্ধ্যায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর উপহার দেন সরকার প্রধান। বিএনপি আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীকারী গুপ্ত বাহিনী আবারও মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তবে দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এর আগে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দেন আর্থিক অনুদান। পরে সমুদ্র সৈকতের তীরে বিএনপি আয়োজিত জনসভায় দেশি বিদেশি বিনিয়োগের জন্য শান্তি শৃঙ্খলার জোর দেন সরকার প্রধান। বলেন, ঝগড়া ফ্যাসাদ নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে এই বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব
নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব? প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে যে সংকট তৈরি করা হয়েছে তা সমাধানে সময় লাগবে। কিন্তু এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ক্ষতি করতে চায়। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য গুটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। এখন দেশ গঠনের জন্য কাজ করার সময় দেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকাই বিএনপি সরকারের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। উন্নয়ন, পুনর্বাসন আর রাজনৈতিক কর্মসূচির সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এভারেস্ট সফর। বিএনপি নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বললেন, উপকূলীয় অঞ্চল হবে অর্থনৈতিক হাব। তাই এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান এবং পর্যটন খাতের বিকাশে বিশেষ উদ্যোগের কথা জানালেন সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। দেশবাসীকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছে সরকার। ইমানের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় হেফাজত আমিরের দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয় বিগত সময়ে যারা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে তাই কিছুদিন ধরে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশের নিজস্ব খনি, এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা স্কোপই দেয়নি কাজ করার, বিদেশিদের হাতে তুলে দিয়েছে। ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো হচ্ছে, ফলে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গিয়েছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ কক্সবাজারের মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎস বাড়ানোর তাগিদ দিয়েছেন সরকার প্রধান। সম্ভাবনার নতুন দিগন্ত কক্সবাজারের মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা এই অঞ্চলকে ঘিরেই তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর সহ একাধিক কৌশলগত অবকাঠামো। ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে সেটি সরজমিনে দেখতে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী। শুরুতেই বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন সরকার প্রধান। পরে ভবনের বাইরে নিমের চারা রোপণ করেন তারেক রহমান। এরপর 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সরকার প্রধান। এরপর প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। একই এলাকায় প্রস্তাবিত এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থানও দেখানো হয় সরকার প্রধানকে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনায় জোর দেন প্রধানমন্ত্রী। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ দেন সরকার প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে চললেও তা দেখতে পাচ্ছে না বিরোধী দল, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিস্টের সুরে কথা বলছে বিরোধী দল। এ সময় গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই প্রোগ্রামে মাননীয় মন্ত্রী স্যার, সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে রংপুর অঞ্চলের 25 জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে হস্তান্তর করা হয় 25টি চা ঘর। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে লাভ শেয়ার বিডির আয়োজনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, বিগত সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিগত 17 বছর পুরো বাংলাদেশকে একটি কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল। কিভাবে দুর্নীতিটিকে প্রাতিষ্ঠানিক
রূপ দেওয়া হয়েছিল। একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। যে প্রতিশ্রুতিগুলোকে দিয়েছেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি একটা একটা করে সমস্তগুলো তিনি পালন করছেন। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছেন। প্রাক্তন খেলোয়াড় তাদের দুস্থ ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে এবারে সাধারণ মানুষের জন্য কাজ করা, এই কাজটা তিনি শুরু করেছেন। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো, এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এইসব বলতে শুরু করেছে না। গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এদিকে সেপ্টেম্বরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার 12,36,555 জন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এই তালিকা দিয়েই ভোট হবে। প্রতিনিধি হিসাবে জনগণের একজন নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসার পর সেপ্টেম্বরের দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানানো হলেও এখন বলা হচ্ছে ভোট হতে পারে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এই বছরে না হোক, সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। তবে এই নির্বাচনের বিষয়ে সরকার কমিশনকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোই সেপ্টেম্বর ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসি। 31 জুলাই ভোটার নিবন্ধনের শেষ সময় ধরে ইতোমধ্যে ভোটার তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সবশেষ হালনাগাদে 3,09,315 জন ভোটার বেড়েছে বলে রোববার সংবাদ সম্মেলনে জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে পাঠিয়েছে ইসি। 31 জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। স্থানীয় সরকার তারিখ পরিবর্তন হয়, তাহলে সেটা পরবর্তীতে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকায় হিসেবে আসবে। সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে 2টি ফর্ম কিনেছে ক্ষমতাসীন দল বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। এদিকে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনীত করেছে 11 দলীয় ঐক্য জোটের বৈঠক শেষে রাষ্ট্রপতি পদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জামাত আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি নির্বাচনে সমন্বিতভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে রোববার জরুরি বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সকাল 11:30টার পর শুরু হওয়া বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময়। বেলা 1টায় সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের নেতারা। জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি সমালোচনা করেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে, যে এই সরকারও আসলে পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশে যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত।
তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এ সময় ঐক্যের অন্য নেতারা নিজেদের প্রার্থীর জন্য সব সংসদ সদস্যদের কাছে সমর্থন চান। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী আচরণ করলে বিরোধী দল বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরামের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে তত কঠোর হবে আন্দোলন। জামাত আমির আরও বলেন, দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মজলুমরা জালিম হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় কূটনৈতিক শিষ্টাচার ভেঙে খুনিকে সংবাদ সম্মেলন করতে দেয় ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। অ্যাবসলিউট পাওয়ার মেক অ্যাবসলিউট করাপশন। এই বড় মাত্রার করাপশন করার জন্য যদি এই কোম্পানি খোলা হয়ে থাকে, উদ্যোগ নেওয়া হয়ে থাকে, তাহলে আমরা তাদেরকে দুঃসংবাদ দিচ্ছি। আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষব না। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন। এছাড়াও ভিসা প্রাপ্তি সহজ করতে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। দিল্লিতে শেখ হাসিনার মতবিনিময়ে অংশগ্রহণ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি এখন কূটনৈতিক মহলে বেশ আলোচিত। রোববার রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টারে ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাংবাদিকদের সঙ্গে আলাপেও উঠে এলো দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন। ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক, তারা একসঙ্গে আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রী বাংলাদেশের, উই অল রেসপেক্ট হিম আ লট। আমি ওনার বক্তৃতা শুনেছি অনেকবার, অ্যান্ড হি টকস ফ্রম হিজ হার্ট। এটা আমি দেখেছি। হি ইজ এ পিপলস পারসন অ্যান্ড আওয়ার প্রাইম মিনিস্টার ইজ অলসো পিপল পারসন। আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. প্রবলেম সর্ট আউট হয় যখন আমরা কথাবার্তা করি, আর আমার তো পুরো কনফিডেন্স আছে। দুই দেশের মানুষের মধ্যে ভালো সম্পর্ক কূটনৈতিক পর্যায়েও বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। এছাড়া বাংলাদেশে ভারতের ভিসার চাহিদা মেটাতে ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানোর কথা জানান তিনি। অনেক ডিমান্ড আছে, ওইটা ভালো, আর আস্তে আস্তে ও ক্যাপাসিটিটা বাড়াতে হবে। কেন একদম যদি বাড়িয়ে দিই তাহলে আরও প্রবলেম হবে, কেউ পাবে না। তা আমার এইটাই উদ্দেশ্য যে আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। এর আগে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের গেমিং জোন উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার। এ সময় ভিসা সেন্টারের সার্বিক কার্যক্রমও ঘুরে দেখেন তিনি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠান ঘিরে ফের কঠিন পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়ায় মোদী সরকারকে সবকিছু নতুন করে বিবেচনা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা, আর বলছেন আস্থা ফেরানোর দায়িত্ব এখন ভারতেরই। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পর আবারও টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল এই আয়োজনে দেশটির সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি অনুষ্ঠানের 2 দিন আগে 3রা আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে ওঠে বিষয়টি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে বিষয়ে সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা। জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দিলেও তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পরপরই বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে অবশ্য শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না দেশটি। সরকার उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है। যদিও বিশ্লেষকরা মনে করেন, প্রকাশ্যে যাই বলা হোক না কেন, দিল্লিতে ভারত সরকারের সম্মতি ছাড়া শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান সম্ভব ছিল না। তবে ঢাকার প্রতিক্রিয়ার পর পুরো বিষয়টি ভারত নতুন করে ভাবতে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। সেটা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এক ধরনের একটা নেতিবাচক ছায়া ফেলছে।
তবে বাংলাদেশের প্রতিবাদের পরে ভারতের দিক থেকে যে বক্তব্যটা এসছে সেটা আমি বলবো যে তারা এই বিষয়টা আরো ঘনীভূত হোক সেটা তারা চাচ্ছেন না। বাংলাদেশ থেকে কিন্তু আমাদের রিয়াকশনটা ওয়াজ স্ট্রং। আমার ধারণা তাদেরকে এখন একটা ধারণা দেবে যে আসলে এই বিষয়টা তারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় তাহলে এই বিষয়টার ব্যাপারে তারা একটু বাড়তি সতর্ক হতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্লেষকরা বলছেন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফেরানোর বল এখন দিল্লির কোর্টে। কৌশলী হতে হবে ঢাকাকেও। বরঞ্চ এখন এই সম্পর্ককে আবার চালু করতে গেলে খানিকটা বাড়তি উদ্যোগ তাদের দিক থেকে নিতে হবে, কারণ বাংলাদেশ কিন্তু এখন অবজার্ভ করবে তাদের যে ভারত আসলে কি চায়। কাজেই সম্পর্ককে যদি স্বাভাবিক জায়গায় নিতে হয়, যেগুলো স্পর্শকাতর বিষয় আছে সেগুলোকে দূরে রেখে দুই দেশের স্বার্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আমরা পরস্পরের সাথে কাজ করতেই হবে সেগুলোতেই মনোযোগ দেওয়াটাই আমার মনে হয় এই মুহূর্তের জন্য সমীচীন হবে। ভারত বৃহৎ দেশ হিসেবে আমাদেরকে আস্থায় নিতে পারে, তাদের দায়িত্ব আছে আমাদেরকে কনফিডেন্সে নেওয়া এবং আমাদেরকে কনফিডেন্স দেওয়া যে হ্যাঁ আমরা উই ক্যান ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে পারি দুই পক্ষেরই সুবিধার জন্য। বিশ্লেষকরা বলছেন দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে ভারসাম্য ও মর্যাদার ভিত্তিতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে সৌদি আরব যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। বিকেলে ডনকে আদালতে তুলে সালমান শাহ হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সালমান শাহ হত্যা মামলায় 11 আসামির তালিকায় ডনের নাম রয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে, তথ্যপ্রবাহ বন্ধে তৎকালীন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 16 জুলাই ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে গতি কমানোর পর ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। ওবায়দুল কাদের যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় প্রমাণ হিসেবে কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। পলক বলছি, এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমন পীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের দিকে। আন্দোলন দমনে মরণাস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয় হেলিকপ্টার। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। প্রসিকিউশন বলছে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পলক বলছি, এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। হ্যাঁ একটু ওই যে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে। জি প্রসিকিউশনের দাবি ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়, পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। কথোপকথনটা খুবই ক্লিয়ার। ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। এরপরে আমরা দেখতে পেলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। এরই মধ্যে এই মামলার তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। 200 কোটি টাকার বেশি করে ঋণ নিয়ে পাচার করেছে নতুন এমন 42 প্রতিষ্ঠানকে টার্গেট করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থ ফেরাতে এরই মধ্যে বৈঠকও করেছে 38 ব্যাংকের সঙ্গে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, খেলাপির বেশিরভাগ অর্থই পাচার হয়েছে, যা ফেরাতে নেওয়া হবে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা।
শেখ হাসিনা ও তার পরিবার এবং দেশের শীর্ষ 10টি ব্যবসা ও শিল্প গ্রুপ সহ 11টি পক্ষের বিরুদ্ধে ব্যাংক লুটপাট, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং বড় অঙ্কের ঋণ খেলাপির সম্মিলিত খেলাপিযোগ্য ঋণের পরিমাণ প্রায় 2.5 লাখ কোটি টাকা। এসব সম্পদ উদ্ধারের কার্যক্রম চলমান থাকতেই নতুন 42টি প্রতিষ্ঠানকে টার্গেট করেছে বাংলাদেশ ব্যাংক। বিএফআইইউ ও সিবিআই এর প্রতিবেদন অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠান 200 কোটি টাকার বেশি ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে। এসব খেলাপির অর্থ ব্যাংকে ফেরাতে 38 ব্যাংকের এমডির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ব্যাংক। রোববার দুপুরে গভর্নরের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। অংশ নেন অর্থ মন্ত্রণালয়, বিএফআইইউ প্রধান সহ সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা। ঋণ যদি গ্রহণের পর সেটা ব্যবহার না হয়ে দেশের টেরিটরির বাইরে চলে যায়, সেটাই হচ্ছে এরর ব্যাংক। আমাদের দেশে আসলে সেই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশ ব্যাংক বলছে নতুন করে নেওয়া এসব ঋণ বেশিরভাগই নামে বেনামে পাচার হয়েছে। এসব পাচারের অর্থ ফেরাতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক আইনি প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে বাংলাদেশ। বিভিন্ন প্রতিষ্ঠান যাদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার মতো সাকসেস স্টোরি আছে, তাদের সাথে চুক্তিবদ্ধ হই। আমরা বলতে কনসার্ন ব্যাংকগুলো, যে সকল ব্যাংক মূলত তাদের অর্থগুলো গ্রাহকরা নামে বেনামে নিয়ে দেশে পাচার করেছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে দুদক, সিআইডি, কাস্টমস এবং আয়কর বিভাগ কার্যক্রম পরিচালনা করছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার ভোরে সীমান্তের ওপারে ভারতের 500 গজ অভ্যন্তরে মাগুরুলি এলাকায় ঘটনা ঘটে। বিজিবি জানায় 4-5 জনের একটি চোরা কারবারি দল রাতের আধারে ভারতের ভেতরে ঢুকে পড়ে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়ে এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তারা। তবে পালিয়ে যায় অন্য চোরা কারবারি। নানা আয়োজনে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রান্ত থেকে যোগদান ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা বয়সী মানুষ। নিজেদের অধিকার, মর্যাদা, ভূমি ও সংস্কৃতি রক্ষার দাবি জানান তারা। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষার বার্তা নিয়ে প্রতি বছর 9 আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর এবং আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতনতা তৈরি দিবসটির অন্যতম লক্ষ্য। দিবসটি উপলক্ষে নাচ, গান সহ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষ, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পোশাক, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় উৎসবের আবহ। আদিবাসী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা না হবে ততদিন পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের সার্বিকভাবে সকল মানুষের অধিকারও বাস্তবে নিশ্চিত করা সম্ভব হবে না। ভূখণ্ডকে কখনো খণ্ডিত করা যাবে না। এই মাতৃভূমি আমাদের, আমরা সকলে যে 56,000 বর্গমাইলের যেখানে বসবাস করি, আমাদের সকলের অধিকার এক এবং অভিন্ন হওয়া হবে। আয়োজকদের প্রত্যাশা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে রাষ্ট্র। কি করে আদিবাসী অধিকারটা আসলে সুরক্ষিত হচ্ছে না, স্বীকৃত হচ্ছে না, বিভিন্নভাবে আমরা দেখছি মানবাধিকার লঙ্ঘন ঘটেই যাচ্ছে পাহাড়ে এবং সমতলে। আদিবাসীদের অবস্থা বাংলাদেশে যে সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, আদিবাসীরা আদৌ এখানে টিকবে কিনা, কতটা প্রতারক আমরা নিজেরা সেই সান্ত্বনা খোঁজার জন্য সিমেন্ট রড দিয়ে একটা হাতি এবং বাঘ বানানোর চেষ্টা করি। অধিকার ও মর্যাদার পাশাপাশি নিজেদের স্বতন্ত্র পরিচয় ও সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা চান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আয়োজন থেকে সেই বার্তায় উঠে এসেছে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। বৃক্ষমেলা শেষ হলেও রোপণ, পরিচর্যা, সবুজ দেশ গড়ার দায়িত্ব অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। মূল কাজ এখান থেকেই শুরু বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যার পরামর্শ দিয়ে তিনি বলেছেন 2035 সালের মধ্যে দেশে বৃক্ষরোপণ 27% উন্নীত করা সম্ভব। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে এবার 74টি নার্সারি অংশ নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা প্রায় 16 লাখ গাছের চারা কিনেছেন, যার বিক্রয় মূল্য প্রায় 16 কোটি টাকা। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে 6 শর্ত দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে জলপথ অবরোধে অংশ নেওয়া মার্কিন সেনা প্রত্যাহার, হামলা বন্ধ, নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও যুদ্ধের ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে জব্দকৃত সম্পদ। ওয়াশিংটনের কাছে সব শর্ত মানা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে দাবি করেছে তেহরান। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র।
তেহরানের কথার চেয়ে কাজকে গুরুত্ব দিবে ওয়াশিংটন। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।